আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 237 আসনে প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বিএনপি। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে বেগম খালেদা জিয়া 3টি ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান 1টি আসনে অংশ নেবেন। মির্জা ফখরুল জানান, সম্ভাব্য প্রার্থীদের তালিকা ঘোষণা করা হলেও পরিবর্তন হতে পারে যে কোনো প্রার্থী। ইউসুফ আলীর রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করতে গুলশানে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। দুপুর 12টা থেকে বিকেল 5:30 পর্যন্ত বৈঠক করে 237 জনের প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়। সন্ধ্যায় সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা আমাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছি। আগামী নির্বাচনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনী 1, বগুড়া 7 ও দিনাজপুর 3 এই 3টি আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া 6 আসন থেকে অংশ নেবেন বলে জানান তিনি। বগুড়া 6 তারেক রহমান, দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া। মির্জা ফখরুল বলেন, যেসব আসনে প্রার্থী দেয়া হয়নি সেগুলো পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন শরিকদের ছাড়া হবে। আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন সেই সমস্ত দলগুলোর সঙ্গে কথা বলে আমরা যে সমস্ত আমরা ঘোষণা করিনি সেগুলো তারা আসতে পারেন, অথবা আমাদেরগুলো আমরা চেঞ্জ করতে পারি। এই কথাগুলো খুব পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি আমি। প্রাথমিক বাছাই থেকে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম যে কোনো তালিকা চাইলে বাতিল করতে পারবে বলেও জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি অবরো বলছি যে এটা হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা, এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে। আপনার বিশেষ করে আমাদের যুগপৎ আন্দোলনে যারা শরিক দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি, অথবা যদি স্ট্যান্ডিং কমিটি মনে করে, পার্লামেন্ট বোর্ড মনে করে তারা কোনো আসনে পরিবর্তন আনবেন, সেটা নিঃসন্দেহে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেনে আমরা সেইভাবে আমরা পরিবর্তন নিয়ে আসবো। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশের পর দেশের বিভিন্ন স্থানে উল্লাস করেন প্রার্থীদের সমর্থকরা। দর্শক এই মুহূর্তে রংপুরে আছেন সহকর্মী মাহমুদুল হাসান, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাহমুদুল, বিএনপির তো প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে, তো এই মুহূর্তে প্রার্থী ও তাদের সমর্থকরা কেমন প্রতিক্রিয়া জানাচ্ছেন আমাদেরকে জানাবেন। জি ফৌজিয়া, যেমনটা বলছিলেন যে আপনি জানেন যে আজকে সারা দেশেই জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক 237টি আসনে সম্ভাব্য যে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে, সেই উল্লাস কিন্তু রংপুরেও ছড়িয়ে পড়ছে। এবং আমি রয়েছে এই মুহূর্তে রংপুর 6 পীরগঞ্জ আসনে, সেখানে আমার সাথে রয়েছেন রংপুর 6 পীরগঞ্জ আসনের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম, তিনি একাধারে জেলা বিএনপির আহ্বায়ক। আমরা একটু কথা বলতে চাই যে আসলে এই যে মনোনয়ন পাওয়ার পরে, মানে তালিকা প্রকাশের পরে কিন্তু আমরা নেতাকর্মীদের মাঝে এক ধরনের উৎসাহ দেখতে পাচ্ছি। এই যে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের ফল কিন্তু আগামী নির্বাচন, কেমন পরিবেশ দেখছেন এবং নেতাকর্মীদের যে উৎসাহ উদ্দীপনা এই যে মনোনয়ন পাওয়ার পরে আপনার অনুভূতিটা একটু জানতে চাই। আসলে পীরগঞ্জ সহ সারা বাংলাদেশের মানুষ দীর্ঘ 17 বছর ভোটাধিকার আন্দোলনের জন্য সংগ্রাম করেছে। এই সংগ্রামের ফসল হচ্ছে আগামী ফেব্রুয়ারি নির্বাচন। সেই নির্বাচনে আমরা বিশ্বাস করি যে এই আজকের এই মনোনয়ন আমাকে দেওয়ার কারণে এবং আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দের কাছে আমার অভিনন্দন জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি এবং শুকরিয়া আদায় করছি। আমি বিশ্বাস করি পীরগঞ্জ সহ রংপুরের সকল আসনে দেশ নায়ক তারেক রহমান 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের যে মনোনয়ন, ইনশাআল্লাহ আগামী দিনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবেই। মানুষ অধীর আগ্রহে বসে আছে ভোট দেওয়ার জন্য, তাদের যে আকাঙ্ক্ষা, ইনশাআল্লাহ আগামী দিনে সেই আবু সাইদের স্বপ্ন বাস্তবায়ন হবে। জুলাই বিপ্লবের যে স্বপ্ন এবং দেশের জাতির যে স্বপ্ন, আগামী দিনে একটা সাম্য সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ করব। পীরগঞ্জে সাম্য সম্প্রীতির দুর্নীতিমুক্ত আলোকিত পীরগঞ্জ বিনির্মাণ করব। ইতিমধ্যে পীরগঞ্জের প্রতিটি মানুষ, প্রতিটি ঘরে ধানের শীষের একটা জোয়ার বইছে, হাওয়া বইছে। ইনশাআল্লাহ আগামী দিনে জি ফৌজিয়া, যেমনটা শুনছিলেন যে আসলে মনোনীত প্রার্থী ইসলাম যেটি বলছিলেন নেতাকর্মীদের সাথে নির্বাচন জিতে যান এবং আমার কাছে থেকে মনোনয়ন নিয়ে সর্বশেষ। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান।
গণভোট নিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে পরামর্শ করে এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানানোর আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। অন্যথায় সরকার এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দুপুরে প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে একথা জানান তিনি আরও বলেন, অতীতে অনেক সংকট ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল নিজেরা সমাধান করেছে, এখনো তারা একটি সিদ্ধান্তে আসতে পারবে। মাহবুব সৈকতের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ফ্যাসিবাদ বিরোধী ৩৫টি রাজনৈতিক দল ও জোটকে নিয়ে দফায় দফায় সর্বমোট ৪৭ কর্মদিবস সভা করে জাতীয় ঐকমত্য কমিশন। বাস্তবায়নের পন্থা নিয়ে মতভিন্নতা থাকলেও গেল ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জুলাই সনদে স্বাক্ষর করেন অধিকাংশ রাজনৈতিক দল। পরবর্তীতে ২৮ অক্টোবর সংস্কার প্রস্তাবনা এবং জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেন ঐকমত্য কমিশন। এর পরপরই সুপারিশ নিয়ে দলীয় অবস্থান তুলে ধরেন প্রধানতম রাজনৈতিক দলগুলো। স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে, যা সম্পূর্ণ অযৌক্তিক, উদ্দেশ্য প্রণোদিত ও হাস্যকর। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করুন, নভেম্বরে গণভোট দিন। এমনই প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক। পরে এ নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন উপদেষ্টা পরিষদের ৩ সদস্য। উপদেষ্টা পরিষদের সভায় ঐকমত কমিশনের প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার আদেশ চূড়ান্তকরণ এবং এতে উল্লেখিত গণভোট আয়োজন ও গণভোটের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়। প্রশ্নোত্তর এবং লিখিত বক্তব্যে আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল জানান, জুলাই সনদের বাস্তবায়নের সুপারিশ নিয়ে যে সংকট তৈরি হয়েছে তার নিরসনে রাজনৈতিক দলের উপরই ভার ছেড়েছেন উপদেষ্টা পরিষদ। গণভোট কবে অনুষ্ঠিত হবে, গণভোটের বিষয়বস্তু কি হবে, জুলাই সনদে বর্ণিত ভিন্ন মতগুলো প্রসঙ্গে কি পদক্ষেপ নেওয়া হবে, এসব ক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী ১ সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। সপ্তাহান্তে রাজনৈতিক দলের মধ্যে এ নিয়ে কোনো সিদ্ধান্ত না হলে পরবর্তীতে করণীয় কি, সে প্রশ্নেরও উত্তর দেন প্রফেসর আসিফ নজরুল। ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন, অবশ্যই সরকারের মতো সিদ্ধান্ত নেবে। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি, নির্বাচনের আগে গণভোট সহ ৫ দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা জামায়াত ইসলামী সহ ৮ ইসলামী ও সমমনা দল ৬ নভেম্বর প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দেবে। সোমবার দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন খেলাফত মজলিসের আমির মামুনুল হক। দাবি না মানলে ১১ নভেম্বর সমাবেশের ডাক দেওয়ার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। এস এম আরিফের রিপোর্ট। জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি, নির্বাচনের আগে গণভোট সহ ৫ দাবিতে যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণে রাজধানীর পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসে জামায়াত ইসলামী সহ ৮ ইসলামী ও সমমনা দল। বৈঠক শেষে কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। আগামী ৬ নভেম্বর বৃহস্পতিবার দিন সকাল ১১টায় আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারক প্রদানের লক্ষ্যে গণমিছিল করব। আমরা যদি এর মধ্যে আমাদের এই দাবিগুলোর বিষয়ে যদি সন্তোষজনক কোনো অবস্থান গ্রহণ করা না হয়, অগ্রগতি না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ১১ নভেম্বর রাজধানীতে সমাবেশ করব ইনশাআল্লাহ। এ সময় জুলাই সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক দলগুলোকে সরকারের ১ সপ্তাহ সময় বেঁধে দেওয়ার বিষয়ে মন্তব্য করেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমরা এখন দেখতে চাই মেইন স্টেক হোল্ডার, মৌলিকভাবে যে সমস্ত দল আছেন তারা এই আহ্বানকে কীভাবে সাড়া দেয়। তো তারাও যদি একইভাবে আমাদের মতো সাড়া দেয় তাহলে আমরা সকলেই বসতে কোনো আপত্তি নেই, এবং বসলেই আমি আশা করি যে একটা রাস্তা বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। গণভোট নিয়ে কূটকৌশল ও ষড়যন্ত্র চলছে বলেও জানান এই জামায়াত নেতা। সনদের জন্য গণভোট অপরিহার্য,
এবং এটা আলাদা হইলেই জনমতকে এখানে যাচাই করা যাবে। যদি একসাথে করার যে ষড়যন্ত্রটা বা একটা কূটকৌশল, সেটা হলে আপনারা দেখবেন যে ওই দিন হানা ভোটের ব্যাপারে কারো মনোযোগ থাকবে না। কারোর মনোযোগ থাকবে ধানের শীষ, কারো মনোযোগ থাকবে হাত পাকা, কারো মনোযোগ থাকবে তার নিজস্ব দল। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। সরকার একটি পক্ষ সংস্কারকে এড়িয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ জানান জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। সন্ধ্যায় সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গে রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এ সময় দ্রুততম সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির মাধ্যমে সৃষ্টি হওয়া রাজনৈতিক সংকট দূর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে বিএনপির অধিকাংশ আসনে তরুণদের বদলে মনোনয়ন দিয়েছে গডফাদারদের, যা জাতিকে আশাহত করেছে বলে জানান নাসিরউদ্দিন পাটোয়ারি। গণতন্ত্রের আপোষহীন নেত্রী, যিনি গণতন্ত্রের জন্য লড়াই করতে বাংলাদেশের দীর্ঘদিন ধরে কারাবন্দী ছিলেন খালেদা জিয়া, উনি দুইটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। আমরা ওনাকেও স্বাগত জানাই। তো উনি আসলে গণতন্ত্রের সৌন্দর্য। তো ফলত আমরা এখনো বিএনপির নেতা অথবা নেত্রী হিসাবে খালেদা জিয়াকেই দেখি। কিন্তু একটা দুঃখজনক বিষয়, আমরা এই গণ অভ্যুত্থানে বাংলাদেশের হলো 50% যে তরুণ সমাজ, আমরা মনে করেছিলাম ভালো ভালো কিছু প্রার্থী পাবো। এটা আমাদের হতাশ করেছে তাদের প্রার্থী তালিকা। অধিকাংশ জায়গায় এসেছে গডফাদার যারা রয়েছে তারা। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, আর রাজনৈতিক দলগুলো যারা আছে তাদের সঙ্গে আলোচনা করে সংস্কারকে পিছিয়ে দেওয়ার কোনো চেষ্টা বাংলাদেশের জনগণ সেটাকে সহ্য করবে না। অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে অতি দ্রুত সময়ের মধ্যে ঐক্যবদ্ধ কমিশনের সুপারিশকৃত প্রস্তাব 1 অনুযায়ী সংবিধান সংস্কারের বিষয়গুলোকে অন্তর্ভুক্ত রেখে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্যই জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আগামী নির্বাচনের 24-এর অভ্যুত্থানে যাদের নির্দেশে হাজারের অধিক মানুষকে খুন করা হয়েছে, গণহত্যা করা হয়েছে, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড থেকে শুরু করে হাজার হাজার গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা করেছে, সে খুনিরা এই বাংলাদেশে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আওয়ামী লীগও তাদের দোসর জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করার কোনো অধিকার নেই। তিনি বলেন, ইসি যদি আগের মতো দলীয় কোনো কমিশনে পরিণত হয় তাহলে পরিণতি তাদের পূর্বসূরিদের মতোই হবে। সন্ধ্যায় নগরের একটি হোটেলে ময়মনসিংহ বিভাগের 4টি জেলায় আহ্বায়ক এবং সদস্য সচিবের সাক্ষাৎকার পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গণঅভ্যুত্থানে একটা গণহত্যা করা হয়েছে, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড থেকে শুরু করে হাজারে হাজারে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা হয়েছে, যাদের নির্দেশে সেই খুনিরা এই বাংলাদেশের কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। আওয়ামী লীগ এবং তাদের যারা দোসর জাতীয় পার্টি, তাদেরও আগামী নির্বাচনে অংশগ্রহণ করার কোনো অধিকার নেই। দেশ সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। পরিস্থিতি কোন দিকে যাবে তা আগামী নির্বাচনের উপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। জাতীয় নির্বাচনে আনসার ভিডিপির ভোট কেন্দ্রের নিরাপত্তা মহড়া ও 4র্থ ধাপের আনসার কোম্পানি প্লাটুন সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সিসি বলেন, সামাজিক মাধ্যমে অপতথ্য ও এআই এর অপব্যবহার রোধে সেল গঠন করা হয়েছে। সেখানে যে কোনো ঘটনার সঠিক তথ্য যাচাই করা যাবে। ভোটের দায়িত্বে নিয়োজিতদের ওপর দেশ নির্মাণের দায়িত্ব পড়েছে বলেও জানান সিইসি। এআই এর অপব্যবহার করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটানো ফেলা সম্ভব এটা। এবং যারা দুষ্ট লোক, যারা সমস্যা সৃষ্টি করতে চায়, তারা এই সুযোগটা নিতে পারে। আমার বাহিনীর সদস্যদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা ব্যক্তিগত পর্যায়ে যাদের সাথে যোগাযোগ হয় এবং তাদেরকে বুঝাবেন যে কোনো একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে দেখলে সাথে সাথে যাতে বিশ্বাস না করে। দেশে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো থাকায় নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। উপদেষ্টা আরও বলেন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। এই অবস্থা বজায় থাকলে খুব ভালোভাবে নির্বাচন পরিচালনা করা
সম্ভব হবে। নির্বাচনের পরিবেশ ভালো এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিও যেটা, এটা দিয়ে ভালোভাবে নির্বাচন করা যাবে। সংসদ নির্বাচনের আগে গণভোট সংবিধান পরিপন্থী বলে মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে প্রধান উপদেষ্টা নন, আদেশ জারির ক্ষমতা রাষ্ট্রপতির। তবে সিনিয়র আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া মনে করেন, প্রধান উপদেষ্টা চাইলেও অধ্যাদেশ জারি করতে পারেন। এস এম আরিফের আরেকটি রিপোর্ট। প্রধান উপদেষ্টার কাছে জাতীয় ঐকমত্য কমিশনের জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা প্রদানের পর থেকেই উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। জুলাইয়ে এক হওয়া ফ্যাসিবাদ বিরোধী দলগুলো গণভোট ও আদেশ জারির বিষয়ে এখন দুই ভাগে বিভক্ত। এ বিষয়ে সিদ্ধান্তের জন্য রাজনৈতিক দলগুলোকে আলোচনার জন্য 1 সপ্তাহ সময় বেঁধে দিয়েছে অন্তর্বর্তী সরকার। সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। গণভোট ও আদেশ জারির বিষয়ে আইন কি বলছে, এমন প্রশ্নে সিনিয়র আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া মনে করেন, প্রধান উপদেষ্টা চাইলে আদেশ জারি করতে পারেন। আমি মনে করি এটা সরকার প্রধানও জারি করতে পারেন এবং সম্ভব সেটার আইনগত একটা ব্যাখ্যা দেয়া যায় যদি সরকার প্রধান এটা জারি করতে চান। আর সরকার প্রধান জারি করতে না চাইলে রাষ্ট্রপতি করতে পারেন। তবে এটা দুভাবেই সম্ভব বলে আমি মনে করি। এই আইনজীবীর সাথে একমত নন সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। তিনি বলেন, সংসদ ছাড়া আইন প্রণয়নের ক্ষমতা কারণেই, তবে বিশেষ মুহূর্তে সাংবিধানিক আদেশ জারির ক্ষমতা রাখেন কেবল রাষ্ট্রপতি। আইন পাশ করার ক্ষমতা হলো সংসদের, আর ক্ষেত্র বিশেষে যখন সংসদ থাকে না তখন সাময়িকভাবে সেই অধ্যাদেশের মাধ্যমে এটা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। এখন প্রধান উপদেষ্টা তো প্রধানমন্ত্রীর মতো, অর্থাৎ নির্বাহী বিভাগের প্রধান বা প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা কখনো আইন পাশ করতে পারেন। গণভোটের বিষয়েও সাংবিধানিক ব্যাখ্যা দেন শাহদিন মালিক। জানান, সংসদ ছাড়া গণভোট হতে পারে না। দুনিয়ার সব দেশের রেওয়াজ হলো একটা প্রস্তাব সংসদে পাশ হবে, তারপরে জনগণের কাছে গণভোটে যাওয়া হবে। তখন আগে গণভোট পরে সংসদ, এটা কিন্তু মানে আইনে প্রচলিত ধারণার পরিপন্থী। আর তারপরে আরও যেটা কথা বলা হচ্ছে যে সংসদ বসলে 270 দিনের মধ্যে সেটা তাদের গ্রহণ করতে হবে, অথবা আপনা আপনি এটা পাশ হয়েছে বলে ধরে নেওয়া হবে। এরকম ধরে নেওয়া আইনে যায় না। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। বিএনপি ও দলটির নেতাদের সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলা করা হয়েছে। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কাজী মুকিতুজ্জামান বাদী হয়ে মামলা করেন। পরে আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে নির্দেশ দিয়েছেন। মামলার আবেদনে বলা হয়, নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপি ও আন্দোলনের নেতৃত্বদানকারী নেতাদের সুনাম ক্ষুণ্ণ এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছেন। এতে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার পাশাপাশি দলের নেতাকর্মীদের মানহানি ও মানসিক ক্ষতির শিকার হতে হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ দুজনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদার নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চে এ সাক্ষ্য গ্রহণ হয়। গত 27 অক্টোবর দ্বিতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি দেন গুলিবিদ্ধ বাসিত খান মুসার বাবা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী MH তামিম। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শারীরিক শিক্ষার জন্য নবসৃষ্ট সহকারী শিক্ষকের পদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে একটি সংশোধিত গ্যাজেট জারি করেছে। এর মাধ্যমে গত আগস্টে প্রকাশিত সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা 2025-এ যুক্ত হওয়া নতুন 2টি পদ আনুষ্ঠানিকভাবে বাতিল করা হলো। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আক্তার খান গণমাধ্যমকে বলেন, আগেরটিতে 4 ধরনের শিক্ষকের কথা বলা
হলেও নতুনটিতে শুধু 2টি ক্যাটাগরি রাখা হয়েছে। গত 28 আগস্ট জারি করা বিধিমালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথমবারের মতো সঙ্গীত ও শারীরিক শিক্ষার জন্য আলাদা সহকারী শিক্ষকের পদ সৃষ্টি করা হয়েছিল, যা ধর্মভিত্তিক সংগঠনগুলোর ব্যাপক বিরোধিতার মুখে পড়ে। দেশে গত 24 ঘন্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো 288। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর প্রতিবেদনে তথ্য জানানো হয়। এতে বলা হয়, রোববার সকাল 8টা থেকে সোমবার সকাল 8টা পর্যন্ত 1147 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে 72,822 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকার মেট্রো রেলের নকশায় ত্রুটি থাকতে পারে বলে জানিয়েছেন ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। সকালে রাজধানীর উত্তরায় মেট্রো রেল ডিপোতে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। ফারুক আহমেদ বলেন, দুর্ঘটনার জন্য দোষ বিয়ারিং-এর নয়, যে লাগিয়েছে যেভাবে লাগিয়েছে এবং যে বুঝে নিয়েছে তাদের। আরো জানাচ্ছেন রাকিব হাসান। রাজধানী ঢাকার একটি দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা ঢাকা মেট্রো রেল 2022 সালে এমআরটি লাইন 6-এর উত্তরা থেকে আগারগাঁও এবং 2023 সালে আগারগাঁও থেকে মতিঝিল অংশে শুরু হয় যাত্রী চলাচল। প্রকল্পটির স্থায়িত্ব 100 বছর হলেও চালুর 2 বছরের মধ্যেই পরপর সংঘটিত হলো 2টি দুর্ঘটনা। সম্প্রতি মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে মারা যায় একজন। তবে এই দুর্ঘটনার কারণ হিসেবে নকশার ত্রুটি কিংবা সঠিকভাবে প্রকল্প বুঝে না নেয়ার মতো বিভিন্ন কারণ থাকতে পারে বলে মনে করছেন ঢাকা মাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। অ্যাক্সিডেন্ট হওয়ার পরের থেকে আমরা সমস্ত পিয়ারগুলি আবার রিভিজিট করেছি, আর আমরা যেগুলিতে আগে নোটিফাই করেছি কিছুটা ডিসপ্লেসমেন্ট হয়েছে উইদিন দ্য টলারেন্স ইভেন, ওইগুলো আবার রিভিজিট করে ব্যারিকেড রাখানোর চেষ্টা করতেছি এবং স্ক্রু করতেছি ইমিডিয়েট মেজার হিসেবে। বাট আমাদের আলটিমেট সলিউশন হলো রিপ্লেসমেন্ট। উত্তরার দিয়াবাড়ি মেট্রো রেল ডিপোতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, এরই মধ্যে দুর্ঘটনায় মৃত ব্যক্তির পরিবারকে সব ধরনের সহায়তা করে যাচ্ছে সরকার। আর আমরা লং টার্ম যে সলিউশনটা খুঁজেছি, ওনার ফ্যামিলিকে কীভাবে পার্মানেন্টলি সাহায্য করা যায়, সেই জন্য আমরা ওনার ওয়াইফের সাথে গত সপ্তাহে আমার মিটিং হয়েছে, এই অফিসেই আসছিলেন উনি। তো ওনার যোগ্যতা অনুযায়ী ইমিডিয়েট একটা চাকরির ব্যবস্থা করা হয়েছে। 2026 সালে এমআরটি লাইন 6-এর কমলাপুর স্টেশন চালু হবে জানিয়ে অন্যান্য লাইনের সার্বিক অগ্রগতিও তুলে ধরেন ফারুক আহমেদ। মতিঝিল টু উত্তর প্রায় 99% কাজ শেষ হয়ে গেছে, কিছু ডিফেক্টের কাজ আছে এখনো, যেগুলি কাজ করতেছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।